চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, চোরের মায়ের বড় গলা। না 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 না, সরি সরি সরি, চোর তো আলাদা। প্রস্টিটিউটদের বড় গলা। হ্যাঁ, এখন ঠিক হয়েছে, কিন্তু কথাটা একটা জায়গা মতো লাগছে। তো কেন সেই কথা কইছি, আপনারা গতকালকে ওই যে ভিকটিম ফাদারের চ্যানেলে একটা রেকর্ড সবাই শুনছেন, তাই না? তো সের জন্য বললাম। তো দেখছেননি একটা মহিলা যে বেডার সাথে 8 বছর কুলু 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 সরি 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 8 বছর কেন, যাই হোক, প্রাক্তনের সাথে 8 বছর পরে ফোন দিয়া যেমনি করে উচ্চ বাচ্চ কথা কইতাছে, মনে হইতাছে কি হ্যার স্বামী, হ্যার পালিত স্বামী, হ্যাঁ যেরকম তুহিনের ওই কার্টুন পায়জামার লগে যেরকম ব্যবহার করে, ওটা তো হ্যার বাড়াই চালিত জামাই, সেটার লগে নালে করতে পারে। কিন্তু একটা বাহিরের পুরুষের সাথে কীভাবে উচ্চ বাচ্চ ধরে মানে করে কথা কইছে, এটা কি আপনারা শুনছেন? তো ওইদিকে আবার মেকআপ বুতরি যাত্রা দলের সর্দারনি বাবুরে ব্লক মাইরা রাখছিল। তার আগের দিন আপনাদের সাথে তার মনের দুঃখের কথা শেয়ার করছে, তারপরে গিয়া বাবুরে ব্লক মাইরা রাখছিল। মানে আপনাদের হোনানোর লেগে সব বাবুর দোষ। তো আমি আপনাদের একটু বলবো না আসলে দোষ কার সময় হোক, কিন্তু আগে যেটা হইতেছে গিয়া ফাতরার কথা তো না কইলেই হয় না। সে মানে হিজাব টিজাব পইরা আয়সা মাথায় ওন্না দিয়া যেমনি ভাবে মানে নিজের নির্দোষ ফেরেশতা দাবি করে, আদতেও কি ও সেরকম কোনো ফেরেশতা? ও ফেরেশতার কাতারে পড়ে? তো যেটা হইতাছে যে প্রথম কথা, একটা মানে কি বলবো, প্রাক্তন বা অতীত মানুষের থাকতেই পারে, অতীত ভুলা ভবিষ্যৎ, তাই না? তুই যদি অনুতপ্ত হইতি, ও যদি অনুতপ্ত হইতই, তাহলে তো ও সমস্ত কিছু স্বীকার করে নিতই যে ও এইরকম ধরনের নষ্টামি নোংরামি করছে। বা একটা তো নিজের থাকে না যে একটা নিজের থেকে যে ঠিক আছে, আমি আমার জন্য, যদি আপনি বলেন যে হ্যাঁ আমার জন্য আপনার জীবন এরকম হয়েছে, তাহলে আমি তার জন্য অনেক অনেক দুঃখিত বা সরি। হ্যাঁ, অনুতপ্ত বোধ স্বীকার করলে ভাই মাপের উপরে কোনো কিছু না, মাপ চাওয়ার উপরে বা ভুল ক্ষমা চাওয়ার উপরে কোনো কিছু নেই। আমার ভুল হয়েছে, আমি সেটা 100 বার করে ক্ষমা চাইয়া নিব, তাই না? কিন্তু সেখানে আরও যদি ভুল স্বীকার না করে উল্টা আরও উচ্চবাচ্য করে, তাহলে সেই মহিলার ভিতরে কোনো ঘাবলা আছে এবং ভবিষ্যতেও থাকবে, ঠিক আছে? তো সেইখানে ফাতরা কী করছে দেখেন আপনারা, একটা লোকের ফোন দিছে। প্রথম কথা, আমি যেটা মনে করি, ঠিক আছে তোর বয়ফ্রেন্ড, তুই এক্স হাজব্যান্ড ছিল বা যেটাই ছিল, হয়তো ও এমন টাইমে ফোন দিছে, ও যাই না শুনেই এমন টাইমে ফোন দিছে। ফোন দিয়া আগে তার সাথে বা সেই লোকের সাথে লোকেরা আগে জিজ্ঞেস করার দরকার ছিল যে আপনি কি ফ্রি আছেন, আমি আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই, যদি সম্ভব হয় তাহলে আমি এখন কথা বলবো, এরকম। কিন্তু সে কী করছে আপনারা দেখেন, একটা অভদ্র, ওরা যে আসলে অভদ্র, ওরা যে ম্যানারলেস, ওদের পরিবার ম্যানার শেখায় নাই, এইটা আপনারা ওই কথাগুলোর মধ্যেই কিন্তু পাওয়া যাবেন যে কীরকম অভদ্রের মতো একটা মানুষকে আগে কল করে, শত হইলেও এক্স থাকুক, জেড থাকুক, যেটাই থাকুক, শত হইলেও সেই মানুষকে ফোন দিয়া আপনি কি শুরু করছেন, আপনি হ্যান করতেছেন, আপনি শ্যান করতেছেন, আমি থাকতে পারতেছি না, হ্যান না ত্যান না, ভক্কর চক্কর আলু ভর্তা। এইখানে কথা হচ্ছে গিয়া যে তোর এখন সে তোর বয়ফ্রেন্ডও নাই, বা তোর মায়ের স্বামীও ছিল না, বা তোর মানে কি বলবো, তোর দাদিরও স্বামী ছিল না, বা তোর 14 গোষ্ঠীর কারো ভাতার সাঁতার এটা সেটা কিন্তু লাগে নাই, বা লাঙ্গও লাগে নাই। তাহলে সেই মানুষের সাথে তাকে তার জায়গায় রেসপেক্ট রাইখা, বা তার জায়গায় তাকে রাইখা তারপরে তোর কথা বলার দরকার ছিল। যে ভালো কথা বললেই কিন্তু 7 খুন মাফ হয়ে যায়। যে দেখেন ভাই, আপনার সাথে আমার সাথে অতীতে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কর জেরে হয়তো আপনার সাথে আমার এত কিছু হয়েছে, বা আপনার সাথে আমার সাথে ভাই বনিবনা হয় নাই, আপনার আমার চ্যাপ্টার 8 বছর 9 বছর আগে ক্লোজ হয়ে গেছে। আপনি ওই জিনিসটা নিয়ে কেন আপনি আবার করতেছেন? প্লিজ ভাই করেন না। যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে আমার দোষ, তাহলে আমার দোষ। অন্তত পক্ষে অতীতের কথা মনে হইলে, বা একদিনের জন্য যদি ভালো তো বাসছিলেন, তাই না? তাও সেটার কথা মনে করে হলেও আপনি আমার মাফ করে দেন ভাই। অন্তত পক্ষে আপনি আর এরকম করেন না।
তো সেইখানে সে ডাইরেক্ট বলতেছে যে আমাদের ইউটিউব না করলে চলবে, আমি ইউটিউব করি না, আমার ইউটিউবের টাকা দিয়ে আমি চলি না, তুই ইউটিউবের টাকা দিয়ে চলস না না চলস সেটা কি আমরা জাতিরা জানে না, দর্শকরা জানোস না? ইউটিউবের টাকা দিয়ে যদি নাই চলতি তাহলে তোর মতো ফাতরা ঢাকা শহরের মতো জায়গায় বাড়িঘর কেমনে বানায়, বা তোর মতো ফাতরা রে কীভাবে ওই তুহিন না এখন পর্যন্ত কার্টুন পায়জামা ঘরের মধ্যে তোরে ঢুকায় রাখে, আমাকে একটু জানাই যাইস, আমরা একটু জানবো। তোর টাকা পয়সা নাই, তোর ইউটিউবের টাকা পয়সা লাগবে না। এই ইউটিউবের টাকা পয়সা লেগে যাইয়া যেই বছরখানিক আগে যে কিনা 2020 সালে পর্যন্ত গিয়া তার এক্স বয়ফ্রেন্ডে জিজ্ঞেস করছিল যে আপনি কি জানেন তানজিলার বাপকে? তো সেই কথা জিজ্ঞেস করার পরে সেই মেয়েরে আবার নিজের ভাতিজি বইলা সম্বোধন করে, সেই মেয়েরে আবার গিয়া সে কপালে চুমা দেয়, তার বুকে টাইনা নেয়। তাইলে এখান থেকে কি বুঝবেন যে ওর লোভ নেই? ওকে দুধে তো তুলসী পাতা। ওর যদি লোভ না থাকতো তাহলে যেই লোকের সাথে ওর সম্পর্কই নাই, তো সেই লোকের স্বর্ণ গয়না এগুলা কিন্তু ও কিন্তু ফেরত দিয়ে দিত। তো সেইখানে গিয়া যখন এই জিনিসগুলা ফেরত চাইছিল তখন গিয়া ফাতরা বলছিল যে ওগুলা ফেরত দেওয়া যাবে না। কেন ওগুলা ফেরত দেওয়া যাবে না? কেন? লোভ তো নাই। তাহলে যার লোভ নাই সেগুলা ফেরত দিবে, যার সাথে সম্পর্ক নাই তার জিনিস আবার রাখবো কেন? ছুঁইরা ফালাই দিব যে নে বেটা তোর সাথে সম্পর্ক নাই, কিছু নেই, তোরও গুল্লি মারি, তোর জিনিসেরও গুল্লি মারি, যা তুই আর আমার লাইফে আসবি না বা আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবি না, তোর জিনিসপত্র দিয়ে তোরে বিদায় দিয়ে দিলাম, তাই না? তো সেইখানে তুমি স্বর্ণ দিতে পারো নাই, তুমি সেইখানে ইউটিউবের টাকা ছাড়া তোমার চলবে না, তুমি এটা মানুষের বুঝো, মানুষের কও আহা তুমি ফাতেহা যে নিজে কোন পরিবার থেকে উঠা গেছে বা কোন পরিবেশ থেকে উঠা গেছে দেখেন, ভাই বোনে পিডাপিডি পর্যন্ত করছে। কেন করছে? এরকম নোংরা নষ্টা, এরকম বেহায়া নির্লজ্জ দেখা। না হইলে এখন ভাই তারে কইলজায় হারায়, তারে সেও তার ভাইরে কইলজায় হারায়, বেল্ট দেওয়া পর্যন্ত পিডা খাইছে, তারপরে ওর লজ্জা শরম কোনো কিছু হইছে? কিভাবে গিয়া তার মানে এটা কিভাবে সম্ভব হয় আমি আসলে জানি না। মানে কিভাবে সম্ভব হয় যে যার সাথে সম্পর্ক ছিল তার সাথে সম্পর্ক নাই, তারে আবার ফোন দিয়ে সেটা তার সাথে উচ্চবাচ্য করে কথা বলি, কত বড় সাহস হইলে বা কত বড় আসলে এই সমস্ত সাহস। ওই যে শাহবাগীরা দেখেন না, শাহবাগের মধ্যে গিয়ে এরকম হ্যাঁ 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 করে, এরকম দেখেন না তিশা নিজে কিন্তু নোংরা নষ্টা, নিজের কিন্তু মানে সব কিছু চরিত্রের ঠিক নাই, ম্যানার নাই, কোনো কিচ্ছু নাই, তারপরে মানুষের সাথে উচ্চবাচ্য করতে কিন্তু ছাড়ে না। তেমনি হইতেছে গিয়া ও নিজেও যে ফাতেহাও যে উচ্চবাচ্য করতে ছাড়ে নাই, অভদ্রের মতো। আমার তো খালি রেকর্ডটা শুনে আমার জাস্ট শুধু এইটাই মনে হইতেছিল যে লোকটা গালি দেয় না কেন, লোকটারে গালি দেয় না কেন? আমার জাস্ট শুধু এইটাই মনে হইতেছিল যে লোকটারে গালি দেয় না কেন। আর মানে ওরে তো ডাইরেক্ট দইরা ওরে পাড়ায় ওরে চ্যাপটা বানায় হালানোর দরকার ছিল। যে এত বড় সাহস কিভাবে হয়, তো এত ধৈর্য কিভাবে হয় আমি আসলে বুঝি নাই। সে এখন পর্যন্ত গিয়া এই সমস্ত হালকা পাতলা রেকর্ডটা ছাড়ে, এই সমস্ত না ছাইরা যেই সমস্ত কাজ হয়েছে ওর সাথে সেই সমস্ত যে রেকর্ডগুলো ছিল সেগুলো ফাঁস করে দেওয়া দরকার ছিল। একেবারে সুতি সাবিত্রী সেজে একটা বালিশ নিয়ে তারপরে এসে যেরকমভাবে লেকচার দেয় তাকে দেখে বোঝার মতো কোনো কায়দা নাই যে সে একটা নষ্টা দুশ্চরিত্রা মহিলা। এত হাদিস আল্লাহ আছে ওরে হাদিস, ওরে এটা সেটা, মানে হাদিস দিয়ে পুরাপুরি ভরায় ফেলাইছে যে হাদিস 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 হাদিস। তাহলে উনি যখন একটা বাচ্চা নষ্ট করছিল তখন তার আল্লাহর কথা মনে ছিল না? বুকের মধ্যে একবারও কাইপা ওঠে নাই যে আমি যে একটা বাচ্চা নষ্ট করতেছি, মানুষ হত্যা করা হচ্ছে কি এটা মহাপাপ, তো সেই মহাপাপটা যে ও করতেছে তারপরে আবার কি 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 মানে কি হত্যা করছে? আপনারা একটু চিন্তা করছেন যে কি হত্যা করছে? সেটা একটা বাচ্চা নষ্ট করে ফেলছে। যে বাচ্চা নষ্ট করে মানে এটা তো একটা মহাপাপের থেকেও মহাপাপ হয়ে গেছে গা। আর সেইখানে সে এত বড় একটা পাপ করে সেরাও তারপর বলে আল্লাহ আছে, আল্লাহ শুধু আপনার জন্য নাই, আল্লাহ আমার জন্য আছে। হ্যাঁ আল্লাহ তোমার জন্য আছে দেখেই তো তোমার আজকে এরকম করুণ অবস্থা, তোমার এরকম করুণ কাহিনী। আল্লাহ তোমারও তো আছে, এর জন্য তো আল্লাহ তো সবই দেখতেছে। আল্লাহ দেখে সেটাই তো তোমার এমন মানে তুমি এখন পর্যন্ত এমন শাস্তি পাইতেছো যেটা তুমি নিজেও ও কিন্তু নিজেও মনে মনে জানে যে ও যে কি পরিমাণের যে শাস্তির মধ্যে ভোগ করতেছে বা শাস্তির মধ্যে রয়ে গেছে। না হলে
এখন দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চা নিয়ে কিন্তু মহিলাদের একদম মানে সেই ভালো একটা ইয়াতে থাকবে যে সারাদিন বাচ্চা কাচ্চা এটা সেটা নিয়ে ভালো একটা জায়গাতে রইছে, সেই হিসেবে তার কিন্তু এই সমস্ত জিনিসগুলা মানে তার এই সমস্ত জিনিসের দিকে তার কোনো টেনশনই করা লাগবে না। কিন্তু দেখেন যখনকার ভিউ কমা যায় তখনকার সে কুত্তা পাগল হয়ে যায়, হয় ওই যে জারুস্টারে নিয়ে দোয়ানো শুরু করে, নাইলে গিয়া ওই ভাবি ভাই ভাবি ভাই ভাবি ভাই ভাবি তো ওনাদের চারটা দিয়েও গুনে না, যে আমার ননদ বা আমার বোন এটা তো গুনে না, উনি ওদিক দিয়ে ভাই ভাবি করে চারটে 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 ওই তার জিব্বা ক্ষয় করে ফেলায়, তারপরেও গিয়ে সেরকম ভিউ ওঠে না। কেন সে তখন এরকম করে? কারণ তার যে স্বামীটা আছে কার্টুন পায়জামা, সে যাকে ভদ্র মানুষ দাবি করে, সে তাকে লাথি দিয়ে বের করে দিবে। কেন দিবে? কারণ ও তো খোসা বিয়ে করছে। আর আপনি একটা জিনিস আনছেন, ধরেন আপনি একটা গাছ আনছেন, সেই গাছটারে আপনি পরিচর্যা করতেছেন কেন? ফল খাওয়ার জন্য। তো সেখানে গিয়া আর ওই বেটা খোসা লইছে। খোসা কিসের জন্য খোসা নিয়েছে? আমরা তো গাছ বড় করি খাওয়ানোর লেগা, ফল টল খাওয়ানোর লেগা। ওই আর ওই বেড়াই গাছ না হুদা খোসা নিছে। খোসা এই খোসারে দিয়ে কাম কাজ চালায়া তারপর আচ্ছা যাই হোক, ওই কথা বাদ দি, দুষ্টু কথা মনে হয়েছে হিলিগা। আচ্ছা ওই খোসা বিয়ে করবো না কি করবো, ওর মতো কার্টুন পায়জামা খোসা বিয়ে করবো না কি করবো, ওর মতো কার্টুন পায়জামার কাছে কোন একটা ভালো মেয়ে আসবে? কোন একটা দেখতে সুন্দর রূপবতী বা সব দিক দিয়া পারফেক্ট সেরকম একটা মেয়ে আসবে বলেন তো? ও তো নিজেই একটা কার্টুন পায়জামা হাসলে তো পুরো হনুমানের মতো কয়েকটা দাঁতের পাড়ি বাইরে যায়। তো ওরে দেখে আসবে কে? ওরে দেখে আসবে যে ফাতরার মতো মেয়ে, ফাতরার মতো মহিলা। একটা জিনিস দেখেন, স্বামীর বা একটা পুরুষের মানে একটা পুরুষের নিজস্ব জিনিস যদি ও একটা মেয়ে অন্য জায়গায় দিয়ে আসে, মানে বউয়ের কথা বলতেছি, সে মানে স্বামীর হক যদি একটা মেয়ে আগে থাকতেই আরেকজনের কাছে দিয়ে আসে, সেই স্বামী যদি মাফ না করে তাহলে সেখানে আল্লাহ মাফ করবে না। আর সেইখানে দেখেন কি বড় জোরে কথা কয়, আবার কয় কি যে হ্যাঁ আমার স্বামী সব কিছুই জানে, আমার স্বামী সব কিছুই জানে, আমার স্বামী মানে কি হ্যাঁ ফাতেহার জামাই সব কিছুই জানে, যে কিবরিয়ার সাথে সম্পর্ক ছিল এটা সেটা ছিল। তাহলে বুঝেন এটা কেমন জামাই যে কিবরিয়ার সাথে সম্পর্ক ছিল, সে সমস্ত কিছু জানে, সে ইন ডিটেলস সব কিছু জানে, সব কিছু জানেই বলে ফাতেহারে বিয়ে করছে। তাহলে বুঝতে পারছেন ওই বেড়া কিসের জন্য বিয়ে করছে, কিসের জন্য বিয়ে করছে আপনারা বুঝতে পারছেন? দেখেন ফাতেহা এই যে সেদিন কাজে আইছে, আসার পরে কিন্তু সে হঠাৎ করে মানে এত বছরে ফাতেহার মা কিন্তু তার বেআইন বাড়িতে যাইতে পারেনি। এইবার গেছে কেন? কারণ এইবার ওই কাম ঘটাই দিছে, তারপরে গেছে। এই কার্টুন পায়জামা এমন গিয়া এমন ব্রিটিশ ফাতেহার বাপে অসুস্থ থাকতে সে আগে গাড়ি কেনে, কিন্তু ফাতেহার বাপের দেশ দেখার ইচ্ছা ছিল, ও চাইলে কি নিতে পারতো না কার্টুন পায়জামা? তা কিন্তু নেয়। কারণ কেন নেবে? এদেরকে ওরকম চোখেই দেখে, এদেরকে মানে যারা বিয়ে করে তারা কিন্তু ওরকম চোখেই দেখে, এদেরকে কিন্তু ভালো চোখে দেখে না। নিজেরা যত দাবি করুক নিজে সুখে আছে, শান্তিতে আছে, হ্যান আছে ত্যান আছে, এটা কখনোই পসিবল না। কতটুকু আপনারা মানে দুশ্চরিত্রা মহিলা হইলে চিন্তা করেন, একটা বয়ফ্রেন্ড আছে যারে কি না মানে স্বামী বানাইছে, মানে আল্লাহর কালাম পইরা স্বামী বানাইছিল, সেইখানে গিয়া সেই লোক থাকতে, সেই ধরেন স্বামী না, আমি ধরলাম স্বামী না, ঠিক আছে ও ফেরেশতা, আর 1 মিনিটের জন্য আমরা একটু ফেরেশতা ভাবি, তো ও ফেরেশতা। তো যেখানে ও একজনের সাথে সম্পর্ক বা ও একটা রিলেশনে আছে, একটা রিলেশন কন্টিনিউ করতেছে, তো সেইখানে সেই রিলেশন কন্টিনিউ থাকা অবস্থাতে সে আবার আশিক নামের ছেলের সাথে কিভাবে গিয়ে প্রেম প্রীতি করে, কিভাবে আশিক নামের ছেলের সাথে গিয়ে অবৈধ সম্পর্ক স্থাপন করে আপনারা বলেন? এর জন্যই তো এই সম্পর্কটা নষ্ট হয়েছে, এই সম্পর্কটা ভেঙে গেছে। একটা মানুষ কোন পর্যায়ে গেলে, সম্পর্কের কোন পর্যায়ে গেলে নিজের জীবন নিজে দিয়ে দিতে
চায়। তো সে এই কল রেকর্ডে আপনারা অনেক কিছু শুনছেন, আপনারা হয়তো চিন্তা করতেছেন যে এই কল রেকর্ডের দোষ মানে পুরুষের, ভাই পুরুষের দোষ পুরুষ ডাকলেই কি মেয়ে মানুষের যাইতে হবে? যেখানে ফাতেহারে পড়তে পাঠানো হয়েছে সেখানে ফাতেহা হানিমুনে যায় কেন? ফাতেহারে যেখানে পড়তে পাঠাইছে সেখানে ফাতেহা নিজের বয়ফ্রেন্ডকে ফোন দেওয়া বলে, জান তুমি অমুক জায়গায় চলে আসো। যখন দেখা সাক্ষাৎ হয়ে গেছে, জান যখন চলে আসতে চাইছে তখন ফাতেহা আবার বলে যে জান তুমি আজকে থাইকা যাও। থাইকা যাওয়ার মানে কি? যেখানে ও হোস্টেলে থাকে, ফাতেহা যেখানে হোস্টেলে থাকে সেইখানে সে আরেকজনের থাকার অফার করে কীভাবে? যদি এটা একটা মেয়ে মানুষ হইতো তাহলে ঠিক আছে যে বান্ধবী তুই আজকে যাস না, তুই আজকে আমার সাথেই রাতে থাকিস, হ্যাঁ আমার রুমেই থাকিস বা আমার সাথেই থাকিস, সেটা একটা আলাদা কথা। কিন্তু একটা পুরুষ মানুষকে কিভাবে থাকতে বলে, আর সেখানে একটা সম্পর্ক যেখানে আছে, তো সেইখানে থাইকা যা করছে তো করছেই, যেটা নিয়ে আপনারা মানে আপনাদের প্রতিবাদীরা প্রতিবাদ করছে, 29 ধারা ঢোকায় মোকায় সব কিছু করে দিল। তো এই জিনিসগুলা আপনারা যখন চিন্তা করেন বা আপনারা একটা জিনিস চিন্তা ভাবনা করে তারপরে এটা বিবেক বিবেচনা দিয়ে খাটান যে একটা পুরুষ ডাকবে বা একটা সম্পর্ক হইতেই পারে, একটা সম্পর্ক হইলে বা একটা রিলেশন হইলে বেটা ডাকবে আর মেয়ে চইলা যাবে কেন? এখানে কি মেয়ের কোনো দোষ নাই? মেয়ের অবশ্যই দোষ আছে, অবশ্যই দোষ আছে। বিয়ের আগে কেন শারীরিক সম্পর্ক করতে হবে? সে তো শিওরই না যে তার বিয়ে হবে কি হবে না। যেখানে শিওর না সেইখানে বা হয়েছে বিয়ে, এটা আমি ওদের কথা বলতেছি না, আমি অন্যান্য মেয়েদের কথাও বলতেছি যে প্রেম করে ভালো কথা, সেখানে গিয়ে শারীরিক সম্পর্ক পর্যন্ত যাইতে হবে কেন? হ্যাঁ, তারা কি একবারে সিকিউরিটি দিছে যে হ্যাঁ আমি তোমার কালকেই বিয়ে করবো বা তোমাকে এরকম তো আশ্বাস দেয়, এরকম এমন না স্ট্যাম্পের সই মেয়েরা তো কেউ বলে লিখিত দেয় না যে হ্যাঁ তোমার আমি বিয়ে করবো, এরকম তো নেই। 2-4-5 বছর পরে যখন সম্পর্ক ভাঙা যায় তখন গিয়ে সেই ল্যাংস্যাং বেড়ায়। তো আমি ফাতেহার কথা বলতেছি, ফাতেহা ভালো ঘরের মেয়ে, ফাতেহা ভদ্র ঘরের মেয়ে হয়েও কীভাবে গিয়ে বয়ফ্রেন্ডকে বলে যে তুমি থাইকা যাও। তো এখানে ওর মনেও সেরকম কুরকুরানি ছিল, তারপরে থাকতে বলছে ভালো কথা। তো একটা পুরুষের সাথে সম্পর্ক থাকাকালীন সে আবার আরেকটা পুরুষের সাথে খাটে কীভাবে যায়, তার সাথে আবার মেলামেশা শারীরিক সম্পর্ক কিভাবে স্থাপন করে, আর সেইখানে গিয়ে আবার বলে যে আপনি তো সুইসাইড করতে নিয়েছিলেন, আপনি তো এইটা করতে নিয়েছিলেন। সুইসাইড যদি করতে যায় তাহলে তো তোর জন্য করতে গেছিলো, তাহলে আজকে যদি কোনো কিছু হইতো তাহলে তো এটার জন্য তুই দায়ী থাকতি। যদি কোনো কিছু হয়ে যেত তাহলে তো আমরা তো কেউ কিছু জানতাম না। এই কল রেকর্ড না থাকলে কেউ কোনো কিছু জানতো না। ফাতেহা বারবার বলে আমি রাখি নাই, আপনি রাখছেন, আমি রাখি নাই, আপনি রাখছেন। আরে মানে পুলিশ হোক, পুলিশি মামলা হোক বা থানা পুলিশ হোক বা যে কোনো কিছু হোক, আগে প্রমাণ চায়, প্রমাণ দিয়ে তারপরে কথা বলো। তেমনিতে দর্শকরাও প্রমাণ চায়, জাতীয় প্রমাণ চায়। হ্যাঁ ঠিক আছে, একজন মানুষ উনি বা এই লোকে ধরেন, এই লোকে একবারে মিথ্যা কথা বলতেছে, অনেক মিথ্যা কথা বলতেছে, সব কথাই মিথ্যা, মেনে নিলাম। তাহলে তুমি তাহলে মিথ্যা প্রমাণ করার জন্য তুমি একটা দাও, প্রমাণ দাও, তুমি একটা ফুটেজ ছাড়ো বা তুমি একটা কল রেকর্ড ছাড়ো, তুমি কীভাবে প্রমাণ করবা তুমি সেটা আসো, বা তুমি সামনাসামনি চলে আসো যে এরকম আমার সাথে মিথ্যা করছে। কোনো পুলিশি কোনো ঝামেলা করছিল বা কোনো পুলিশকে জানানো হয়েছিল যে আমার সম্পর্কে এই হাবিজাবি কথা বলতেছে, আমি আইনি পদক্ষেপ নিচে একটা বারো নেই। কেন নেই? তার মানে তার দুর্বলতা ছিল। এরকম আমার সামনে বা আমার নিয়ে যদি কেউ এরকম অপপ্রচার চালায়, তাহলে যেখানে ফাতেহার স্বামী জানে, তাহলে সমস্যা কোথায় সেই অপপ্রচার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর? তাহলে তারা তো কিচ্ছুই করেনি। তার মানে ফাতেহার জামাই, যদিও ফাতেহা কয় জানে, আমি মনে করি যে ফাতেহার জামাই আসলে যতটুকু জানে হয়তো কইবে যে প্রেম প্রীতি করছে, সেই খাট পর্যন্ত যে গেছে এটা হয়তো জানে না, আর জানলে ওই বেড়ায় আর কি আর করো, কিছু তো করার নেই, ওরে বহায় খাওয়ায় এইটাই বেশি। তো ফাতেহা কি কোনো নিছিল, উদ্যোগ নিয়েছিল? নেই। আবার আমার বাপেই তো বাচ্চা থাকলে তো আমার বাপেই তো পুলিশে ধরাই দিত, তো ওর বাপে পুলিশে ধরাই দিত, ওর বাপে আরও হ্যাঁ বেড়ার কাছে বিয়া দিতে চাইছে, ওর বাপে আরও হে বেটার কাছে বিয়ে দিতে চাইছে, ওর বাপে পুলিশে ধরে দিত, ওর বাপে মামলা চালাইতে দেখি মানে মনে করেন যে একটা শেষ হয়ে যাইতো গা।
আবার আইসে মামলা চালানো। মামলা তো তখনই চলবো যখন এভিডেন্স থাকবো, মামলা তো তখন চলবো যখন আপনি একটা প্রমাণ দিতে পারবেন। মামলা তো তখনই নিবে থানায় যখন আপনি সব প্রমাণ দিয়ে তারপরে কথা বলতে পারবেন। এখন আপনি একটা মিথ্যা মামলা সাজাইছেন, সেই মামলার বিরুদ্ধে যখন দেখবে যে কিরে এই 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 কাজ হয়েছে, এই এই জিনিস হয়েছে, বিবাহিত স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্ক ছিল, তাদের মধ্যে রিলেশন ছিল, মেয়ে তো ইচ্ছা করেই গেছে, তাহলে সেটা কি, সে মামলাটা কি ঘুরে যেত না? হ্যাঁ আইসে। তো ফাতেহা কয় কি যে সে জানতো না যে তার যখন আপনারা ওই কল রেকর্ডটা হয়তো শুনছেন, সেখানে একটা কথা বলতেছিল যে তোর ভাবি বলে পড়ে কি বিয়ে পড়ে, অথচ তোর ভাবি তো 5 পাস। আসলে কিন্তু তিশা কিন্তু 5 পাসও না, আলুও লিখতে পারে নাই, আলুর জায়গায় হালু লিখছিল, এই জন্য ফাতেহার বাপের জানাজানি হয়েছে। তো এই কথা কিন্তু তার বয়ফ্রেন্ডকে বলে নাই। হ্যাঁ, ফাতেহা কিন্তু আবার বলতেছিল যে ওর ভাবি বিএ পাস। এর আগে শুনছিলাম যে 9 সেমিস্টার, এরকম কোনো কিছু, যে সানের কল রেকর্ডটাতে শুনছিলাম যে 9 সেমিস্টার। তাহলে ফাতেহা এত শিক্ষিত মানুষ হইয়াও ফাতেহা নাকি মাস্টার্স করছে চট্টগ্রাম থেকে, নাকি জানি আরে খালি কই জানি জগন্নাথের থেকে নাকি মাস্টার্স করছে নাকি। তাহলে তো এটা তো ফাতেহার নিজেরও তো জানার কথা যে 9 সেমিস্টার কিভাবে হয়। আপনারা নিজেরা একটু গুইন্না দেখেন তো যে 9 সেমিস্টার কোন জায়গায় হইছে। তো এটা কি ফাতেহা বুঝে না? তার মানে ফাতেহা নিজেও কিন্তু মাস্টার্স পাস না, ফাতেহা নিজেও মাস্টার্স পাস না, বা অনার্স করছে কিনা তাও সন্দেহ আছে। যদি অনার্স কইরাও থাকে, অনার্স পাস করে নাই, হয়তো গিয়া ওই থার্ড ইয়ার এটুক পর্যন্ত ছিল, বা ফাইনাল দেয় নাই, এরকম কিছু হতে পারে। না হলে জীবনেও 9 সেমিস্টার কি ভাই, 9 সেমিস্টার কি আমার একটু বোঝান। 9 সেমিস্টার আছে আপনারাই কোন 9 সেমিস্টার কি আছে? তো সেখানে ফাতেহা নিজেও কি ধরতে পারে নাই যে ওর ভাবি নাকি 9 সেমিস্টারে আছে। ও আবার নিজে কিন্তু ওর বয়ফ্রেন্ডের বলছে যে ভাবি 9 সেমিস্টারে আছে। তো তাহলে আপনারা এখান থেকে বুঝেন তো কত বড় ধাপ্পাবাস মহিলা, কত বড় ফটকাবাস মহিলা একটা। এই ফটকাবাস মহিলা আবার নিজে গলাবাজি করে। এই ফটকাবাস মহিলারা আমি আবার ধরছিলাম, দেখি মহিলা আমার আয়সা এমনভাবে বলে যে মহিলা মনে করছে যে আমি অবাক হয়ে যাব যে উনি আমার নাম জানলো কেমনে। অথচ আমার পেজের মধ্যে কিন্তু আমার ভিডিওর এই লিঙ্ক শেয়ার করা আছে। যারা আমার 9,500 ফলোয়ারের পেজে আছেন তারা হয়তো এই জিনিসটা দেখছেন বা জানবেন। আমার কিন্তু ওই পেজের মধ্যে এই চ্যানেলের যত ভিডিও আছে, মানে আমার যেটা মনে হয়েছে যে লিঙ্ক দেওয়া দরকার, আমি কিন্তু লিঙ্ক শেয়ার করি। তো যে কারণে আমার অনায়াসে মানুষ পাওয়া যায়, হঠাৎ করেই পাওয়া যায়। তো এই হয়েছে বিষয়। তো নিজেরাই এত পরিমাণের চালাক মনে করে, যেটা ও মনে করে কি যে ওরে মনে হয় আর কেউ ধরতে পারবে না, ও এমন চালাক আর এমন জমিদারের বাচ্চা হইলে, এত জমিদারের বাচ্চা হইলে ওই যে ইয়াতে আইসা, দেশে আইসা এটা খামু ওইটা খামু করতো না। এত জমিদার ওই ছোটোর থেকে আর ডাইল আর আলু ডলা খাইয়া বড় হইতে হয়েছে, আর নিজের তলা বেচছে। আচ্ছা, এখন আপনাদেরকে মেকআপ বোতরির কথাটা না কইলেই হয় না। মেকআপ বোতরির কথা কব, তো আপনাদেরকে বলি, মেকআপ বোতরি যখন প্রথম প্রেগনেন্ট হয়েছিল, আবদিয়া যখন পেটে ছিল, তখন সানি কিন্তু এই আবদিয়ারে কিন্তু নিজের সন্তান বলে স্বীকৃতিই দেয় নাই। তারপরেও সানি কিন্তু যথেষ্ট কেয়ার করছে। আপনারা ওর মিমের যদি ওই পুরাতন ভিডিওগুলা যারা দেখছেন তারা হয়তো ওই বিষয়গুলো জানবেন, যে সকালের নাস্তা বানায় ডাকতো, তারপরে দুপুরের খাবার আয়না ডাকতো, মানে প্রচণ্ড আদর করতো। কিন্তু হ্যাঁ, সেই সানি ভালো হইতে পারে নাই যে সানি কিনা নিজের বাপ বোন ত্যাগ কইরা এর সাথে সংসার করছিল, বাপের আলাদা জায়গায় ফালাই রেখে আসছিল। তারপরও সানির মতো মানুষের সংসার করতে পারে নাই। সানি কিবরিয়ারে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি যা বলেন, কিন্তু মিমরে নিয়ে কোনো কিছু বললেন না, আমি তো সমাজে চলি, আমি তো সমাজে ফিরি, আপনি প্লিজ ভাই ওরে নিয়ে কোনো কিছু বললেন না।
হ্যাঁ, যে সানি এত করছে সেই সানি গিয়ে সংসার করে থাকতে পারে না এই ভুতুরির লগে, সেখানে বাবুর মতো কামলা না করে, কাম না করে, কাজ না করে, অন্য কোনো কিছু, খালি কামলাগিরি ছাড়া। তো সেখানে এই বাবু কি মিমের সাথে সংসার করতে পারবে? সেদিন মিম বলতেছিল যে বাবু ঢাকায় গেছে, মানে বাবুর নামে অনেক অভিযোগ দিছে, আপনারা শুনছেন, আমি ওই অভিযোগের কথা বলবো না। কইতেছিল যে পা ব্যথা, তো বাবু আসলে মালিশ করব। কেন বাবু আসলে পা মালিশ করতে হবে কেন? নিজের পা নিজে মালিশ করতে পারো না? হাঁটা চলা ঘোরা ফিরা খাওয়া দাওয়া সব থাকে, সব খালি তার মানে অসুস্থ। আজকে যে ভিডিও দিছে, মানে গতকালকে যে ভিডিও দিছে যে ইয়াতে ওই যে বাইক আনা নিয়ে মেকআপ বুতুরি, সেখানে কইতেছিল যে আমি ব্লক করে দিছি, এরপরে বাবু আয়া পড়ছে। আমার কাছে যতটুকু মনে হইতেছে যে বাবু আসতে চায় নাই বাসায়, হয়তো গিয়ে আর 2 দিন পরে। কিন্তু সেখানে মেকআপ বুতুরি যেটা করছে, রাগারাগি করছে, আগের দিন রাত্রে থেকে রাগারাগি করছে। আর মেকআপ বুতুরি যে বলতেছে যে ও কিছু জানে না, ওদের বাইক আসছে, কখন আসবে এটা জানতো না, হঠাৎ করে ফোন দিয়েছে, এটা একদম একটা ভাওতা একটা কথা। ওরা একটা টাইম দিয়ে দেয়, টাইমের মধ্যে গিয়েই তারা ফোন দিয়ে জানায় দেয়। এটা হয়তো তাদের মনে ছিল না, এর জন্য গিয়ে তারা মানে এটা স্বীকার করতেছে না, বা যাই হোক। কিন্তু যদি বাবু যায় থাকে তাহলে বাবু এই বাইকের উদ্দেশ্যে গেছে, আর সারা পাত্রে মনে হয় ডাক্তার দেখাইতে গেছিল। এখন যখন গিয়া দেখছে যে ভাই বোনের সাথে বাবুর ভালো সম্পর্ক হয়েছে, বা পরিবারের সাথে বাবু মিলামিশা রয়েছে, ভুতুরির আর সহ্য হয় নাই। ভুতুরির রাইতে ঘুম আসে নাই, ভুতুরি সারা রাত ঝগড়া করছে, ঝগড়া কইরা তারপরে গিয়া সে সকালে উঠে আপনাদেরকে ব্রিফিং দিছে। ব্রিফিং দেওয়ার পরেও কি হয়েছে দেখেন, মানুষের কিভাবে মানসিক চাপ দেয়। ওর নাম্বার সুদ্ধা ব্লক করে রাখছে। তো এরপরে বাবু কী করছে, রাতে মানে সকালবেলায় মনে হয় রওনা দিছে বা বিকেলবেলা রওনা দিছে, সে বাবু রাত 9টার দিকে নাকি পদ্মার চরে উপস্থিত। মানে চিন্তা করছেন কি পরিমাণের হ্যারাসমেন্ট করলে, মানসিক অশান্তি করলে। এত রাতে বাড়িতে আইসা পড়ে কেন? যখন গেছে তো ভুতুরি কিন্তু বলতেছিল যে গেছে তার পরিবারের সাথে দেখা করার জন্য, যাক বেড়ায় আসুক। তাহলে যেহেতু বেড়ায় আসুক বলতেছে, বেড়ায় আসুক, তাহলে বেড়ায় আসুক। তুই অযথা প্যারা দিতেছিস কেন? তোর প্যারা দেওয়ার দরকার কি আছে? বাপ মার কাছে গেছে, হ্যাঁ বেড়ায় আসুক, সমস্যা কি? তো সেইখানে আপনাদের কাছে একবার বলতেছিল যে পরিবারের কাছে গেছে দেখা করতে, ওইদিকে আবার গিয়া নিজে প্যারা দিয়া নিজে মোবাইল টোবাইল মানে নাম্বার ব্লক করে একাকার করে ফেলাইছে। বাবু তো ভাই জানে নিজের ব্যক্তিত্ব বিক্রি করে দিছে, শুধু না, ওর কাছে বিয়ে বসে খালি তো আর না, নিজের তো একদম পুরাপুরি বিক্রি করে দিয়া। তো জানে যে যদি না আসে, যদি ও রাতের মধ্যে না যায়, বাবুর মনে করছে যে তুই যদি আজকের মধ্যে না হোস তাহলে তোর কিচ্ছা খতম করে দেবো আমি। তো এই ভাবু কুত্তার মতো দৌড়াইতে আবার পদ্মার ছড়ে গেছে। তোরে বারবার করে বলতেছিল যে টাকা জমায় করতেছে। তাহলে বাবু যে ভিডিওগুলা করে, বাবুর যে টাকাগুলা আসে, সেই টাকাগুলা কই যায়? বাবু যদি সপ্তাহে 2 মাসে, মানে বাবু হইতেছে গিয়ে বাপ্পির মতো। বাপ্পি যেরকম তানজিলারে দেখলে ভিডিও বানায় বা কোথাও যাইতে নিলে ভিডিও বানায়, তেমনিতে বাবুও সেরকম। মানে ও মিমের কাছে থাকলেও আর কোনো ভিডিও বানাইতে পারে না বা বানাইতে দেয় না। তো সেইখানে বাবু যে টাকা উঠায়, বাবুর ব্যাংকে যে টাকা আসে, সেই টাকাগুলো কোথায় যায়? ভুতুরি কি একলা টাকাটা দিচ্ছে? একটু ভুতুরিরে ক্লিয়ার করতে বললেন তো, যে বাবু যে চ্যানেল থেকে টাকা পায় সেই টাকাটা কোথায় যায়? বাবু কিন্তু নিজেই বলছে যে আমিও তো ইনকাম করি, তাহলে আমার টাকা কোথায় যায়? আপনারা যে আমাকে বলেন ভাদাই মা বেকার, তো আমিও তো ইনকাম করি, আমিও তো মাসে ইনকাম করি, তাহলে আমার টাকা কোথায় যায়? আমার টাকা কই? আমি কি তাহলে ইনকাম করি না? ঠিক আছে, এই কথা আমরা বুঝলাম। তো ভুতুরির আমাদের প্রশ্ন করা উচিত যে আরে ভুতুরি, তুই একটু কোষ, তুই তো সবার ক্যালিফিকেশন দিতে আসছিস, তা তুই একটু মানুষের কাছে বইলা যাই যে তোর স্বামী যে ইনকাম করে সেই ইনকামটা
কোথায়? ও সেই ইনকামের কথা তো বলাই যাবে না, কারণ বলতে গেলেই তো এখন বাবুর মারে ভাগ দিতে হবে, শাশুড়িরে তো ভাগ না দিলে চলবে না, কারণ শাশুড়ির তো একটা হক আছে। তো শাশুড়ির একটা হক আছে, শাশুড়িরে তো দেখলাম না 2-4-5 টাকা দিতে, আর শাশুড়ি তো নেয়ও না। বাবুর মা আগে নিত, ঘর ভাড়াটা নিত বাবুর থেকে, মিমের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে ঘর ভাড়া পর্যন্ত বাবুর মা নেয় না, মানে নেয় না বলতে নেয়ই না, একবারে নাই করে দিছে যে না নিব না, তো নেয় না। তাহলে এখন তো নেয় না, তারপরেও গিয়া তোরা স্বীকার করস না যে তোর স্বামী ইনকাম করে। এটা কি তোর মানে ভুতুরির মা কি নিজে তলের মধ্যে ঢুকায় রাখবে, এর জন্য ভুতুরি স্বীকার করতে চায় না? না কোনটা? ও ভুতুরির তো আবার গিয়ে শ্বশুর বাড়ির লোকদেরকে বা স্বামীর বাড়ির লোকদেরকে তো চোখেও দেখতে পারে না। সানির মা বোন রে, সরি সানির বাপরে একটা শ্বশুরই তো ছিল। হায় হায়, এরকম তো হাজার হাজার ঘরে আছে, এরকম অনেক কিছু দেখছি আমরা। সেদিনও একটা ফেসবুকের একটা ভিডিওতে দেখলাম যে শ্বশুর খাইতেছে, ছেলের বউ পিছনে গিয়ে দাঁড়ায় রয়েছে, কি লাগে না লাগে। হ্যাঁ, একটা শ্বশুর থাকলে তো দেখা গেছে যে বা শ্বশুর স্বামী, সন্তান থাকলে সন্তান, আর গিয়া বউ, তো কিন্তু মিলামিশা তো থাকাই যায়। তো সেইখানে গিয়ে একটা শ্বশুরের সাথে মিলা থাকতে পারলো না। যদি শাশুড়ি থাকতো ঠিক আছে, খুদ ধরে শাশুড়ি ভালো না, হ্যাঁ মহিলাটা একসাথে থাকলে একটু সমস্যা হবে, এটা সেটা হবে, ঠিক আছে, এটা মানা যায়। কিন্তু শ্বশুর তো ছিল, সারাদিন পরে আসতো, বাইরে থেকে আসতো, 1 বেলা 2 বেলা বা 3 বেলা কটা ভাতই তো খাইতো, আর তো কিছু না। সেই মানুষের সাথে ভুতুরি মিলা থাকতে পারে নাই, সেই সংসারে না ছিল কোনো ঝামেলা। বোনটা থাকতো, বোনটা বাচ্চা থাকলে বোনটাতে বিয়ে দিলে বোনটা পরের বাড়িতে যাইতো গা, তো বাড়িতে কে থাকতো আর ঘরে কে থাকতো? শ্বশুরটা মরে গেলে যে তিশা দেখছেন নাসমা বেগম মরে গেছে, এখন তিশা রাজত্ব করতেছে, তেমনি তো ভুতুরিরও তো কপালটা থাকতো না। না, সহ্য হয় নাই, এখন সহ্য হয় নাই, তখন সহ্য হয় নাই গা, এখন কেমনে 14 গোষ্ঠীর মধ্যে গিয়া বিয়ে বইছিস, এখন কেমনে সহ্য হইতাছে? এখন তো আরও জ্বালা বেশি, ননাস আছে, ভাসুর আছে, ভাসুরের পোলাপান আছে, আরও সব কিছু আছে, এখন তো আরও জ্বালা বেশি, তাই না? তো সুখে থাকতে ভূতে গেলে একটা কথা আছে না, তো ভূতুরে কিন্তু আজকে বলতেছে যে আমার সাথে যে যেরকম করবে আমিও তার সাথে সেরকমই করি। তাতে করে কার চুল ছিঁড়া যায়? তোরই যায়, তুই করস। তো ভুতুরি আবার আপনাদেরকে বলে যে আমি একটা জিনিস যোগাইতে গেলে একটু কিপটামি করে চলতে হয়, এর জন্য ভালো মন্দ কিছু খাইতে পারি না, মানুষ নিয়ে যে খাইতে হয় সেরকম খাইতে পারি না। হ্যাঁ, তারপরে গিয়া এর জন্য গিয়ে আমি ভালো খাইতে পারিনি দেখা আমার পায়ে এরকম ব্যথা হয়েছে। ও লাইক সিরিয়াসলি? তাহলে আপনারা আমারে একটা কথা বলেন, ভুতুরির ভিডিও তো আপনারা আজকে থেকে দেখেন না, তাই না? ভুতুরির ভিডিও তো আপনারা আরও মানে 1941 সাল থেকে ভুতুরির ভিডিও দেখেন। তো কোন দিন দেখছেন যে ভুতুরির ঘরে ভুতুরি ভালো বাজার করছে, ভালো বাজার ঘাট করছে? আপনারা একটু বলুন তো। ওই 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 2 কেজি রসুন, 2 কেজি টমেটো, 1 কেজি মাছ, এরকম বাজার করছে। এছাড়া আপনারা কন তো যে ও কোন দিন ভালো বাজার করছে? ওই গিয়া আগে যখন গিয়া বিক্রমপুর থাকতো তখন খালি সারাদিন দেখতাম, আমিও তো দেখছিলাম মনে হয় তখন ভিডিও, যে দেখতাম যে ভাতের সাথে ডিম ভাজতো, ওইটাই খাইতো, 3 বেলা ওইটাই খাইতো। এটা নিয়ে মানুষ অনেকবার অনেক কথাও কইছে যে আপনি খালি এগুলা খান, ভালো কিছু খান না। তো এখন নাইলে গিয়া এত দাম দিয়ে একটা বাইক কিনছে, তো আগে কি কিনছিল? তখন তো বিয়ে হয় না, তখন আরও সারাসারি হয়ে গেছে সানির সাথে। সারাসারি তো তখন হয় নাই, তারা সেপারেশন মানে আলাদা আলাদা থাকতো। তো তখনও তো গিয়া সে ভালো মন্দ খায় নাই, ভালো কিছু করে নাই। তো তখন কি জমাইছে, তখন কইরা কি কার মতোটা কিনছে? একটু কইতে কইন তো। ও যে এত টাকা ইনকাম করে, ও স্বর্ণ কিনে, গয়না কিনে, বাড়ি করার জন্য জায়গা কিনে, ওর বাচ্চারা যে স্কুলে দিতে হবে, ওর বাচ্চারা যে পড়াশোনা করাতে হবে, এই কথা কি ও একবারও বলছে? ওর বাচ্চার তো এখন স্কুলে যাওয়ার সময়, এখন স্কুলে যাওয়ার কথা একবারও কি বলছে? বলে নাই। উল্টা আরও বাচ্চার হাতে একটা মোবাইল দিয়ে থাকে, উল্টা আরও বাচ্চাটারে বাসি পান্তা পচা
খাবার খাওয়ায়, যে খাবার কিনা স্বাস্থ্যসম্মত না একটা বাচ্চার জন্য। সেইখানে ও বাচ্চার কথা চিন্তা করে না, ওর মানে বাইক কিনলাম, এটা কিনলাম, হেডা কিনলাম, হ্যান কিনলাম, ত্যান কিনলাম, মানে এগুলাই ওর জীবন। ওগো জীবনে এগুলা ছাড়া আসলে আর কোনো কিছু নাই। ওগো জীবন শুধু মনে করেন যে গামলা বইরা খাওয়া, তারপরে গিয়া মানে কয়েকটা 3 পিস কিনা, মার্কেট করা, শপিং করা, এগুলাই হইতেছে গিয়ে ওগো জীবন। ওদের আর এর বাইরে কোনো জীবন নাই। ওই যে ঢাকা থেকে যখন আইছে তখন কইছে যে জাজিরাতে স্কুল আছে, মামারা কইছে স্কুলে দিবে বাগনিরে, তো এর জন্য গিয়ে যাইতেছি গা। আর আসার সময় ঢাকায় যখন আইছিল তখন কইছিল যে আবদিয়ার পড়াশোনার জন্য ঢাকায় যাইতেছি। আবার যখন চলে গেল তখন জাজিরার স্কুলের কথা কইলো, ভালো স্কুলের কথা কইলো। তা ভালো স্কুলের যে কথা কইলো, তো ভালো স্কুলে দিতে গেলে তো একটা প্রিপারেশনের দরকার আছে। ওর বাচ্চারে কি ও সেরকম প্রিপারেশন নেওয়াইতেছে? নেওয়াচ্ছে না। তাহলে ও বাচ্চারে স্কুলে দিবে কি? ও এখন আসল কথা তো কয় না যে হে দর্শক, আমি একটা বেড়া ধরতে আইছিলাম, হাঙ্গা বইতেও আইছিলাম, আমার হাঙ্গা বহা শেষ, আমার বেড়া ধরা শেষ, এখন আমি আমার এই বেড়াটারে লইয়া আস্তে করে আবার পদ্মাশ্বরের গুহার মধ্যে চইলা যাব, যাতে করে আর কেউ ওই বেড়ারে না নিতে পারে। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।